হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করছি স্কাইল্যান্ড সাগা। এটা মূলত 144 নম্বর এপিসোড থেকে শুরু হয়। এর আগে যে কয়েকটা এপিসোড আছে, মানে 131 থেকে 143 পর্যন্ত এই কয়েকটা হচ্ছে ফিল্লের এপিসোড। তাই এই 13টা এপিসোড স্কিপ করতেছি। আশা করছি মাইন্ড করবে না। তো এখন এক্সপ্লেনেশন শুরু করি। তো এপিসোডের শুরুতে দেখানো হয় গোয়িং মেরির সিন। সেখানে যে যার মতো কাজ করছে। এমন সময় আকাশ থেকে কাঠের ভাঙ্গাচুরা টুকরো পড়তে থাকে। তারা উপরে দেখে একটা বিশাল শিপ আকাশ থেকে তাদের উপর পড়ছে। কোন রকমের শিপ ঘুরিয়ে তারা বেঁচে যায়। বড় শিপটি পানিতে পড়ে অনেক বড় ঢেউ উঠে, যার কারণে গোয়িং মেরি দূরে যেতে থাকে। কাঠের টুকরো এখনো পড়তেই আছে। উৎসব ভাবে এটা নিশ্চয়ই স্বপ্ন হবে, আরামসে চোখ খুললেই সব ঠিক হয়ে যাবে। সে চোখ খুলতেই দেখে একটা স্কেলেটন নিচে পড়ে। কিছুক্ষণ পর সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়। তারা বলা বলি করতে থাকে যে শিপ কিভাবে আকাশ থেকে পড়তে পারে। এদিকে নামি পড়েছে আরেক চিন্তায়, কারণ লকপোজের কাটা উপরের দিকে নির্দেশ করেছে। নামি বলে লকপোজ নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। রবিন বলে লকপোজ আশেপাশে থাকা আইল্যান্ডের মধ্যে যেটার ম্যাগনেটিক ফিল্ড বেশি স্ট্রং সেটাই ক্যাপচার করে। এর মানে এটা নিশ্চয়ই স্কাই আইল্যান্ডের ম্যাগনেটিক ফিল্ডকে ক্যাপচার করেছে। তোমাদের মতো লুফিরাও বলে স্কাই আইল্যান্ড আবার কি জিনিস। লুফি আর উসাব তো স্কাই আইল্যান্ডের নাম শুনে পাগল হয়ে যায়। লুফি বলে রাডার উপরের দিকে ঘুরো, আমরা সোজা স্কাই আইল্যান্ডেই যাব। রবিন তাদেরকে চুপ করায়। নামি বলে বাতাসের মধ্যে কিভাবে কোনো আইল্যান্ড ভেসে থাকতে পারে, নিশ্চয়ই লকপোজই খারাপ হয়ে গেছে। রবিন বলে লকপোজ কখনো ভুল ডাইরেকশন দেখাতে পারে না, এটা হচ্ছে গ্র্যান্ড লাইন। এখানে কমন সেন্সের থেকে বেশি লকপোজের উপর ভরসা রাখতে হয়। যদিও আমি নিজেও স্কাই আইল্যান্ড সম্পর্কে বেশি কিছু জানি না। এরপরের সিনে শিপ থেকে পাওয়া কঙ্কালের মাথা রবিন জোড়া লাগাতে থাকে। লোপি আর উৎসবের এসবে কোনো ইন্টারেস্ট নেই, তাই তারা ভাঙ্গা শিপ পর্যবেক্ষণ করতে থাকে। রবিন মাথার খুলিটি রিস্টোর করে একটি জায়গায় দেখিয়ে বলে এই গর্তটা ম্যানমেড। সানজি বলে এর মানে তার মাথা ফেটে গেছে আর সে মরে গেছে। রবিন বলে না, এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের নিশান। এটাকে ক্রাটারাইজেশন বলে, তাই না ডক্টর সাহেব? সপার বলে হ্যাঁ, মনে হয় তার ব্রেন টিউমার বের করার জন্য এই গর্ত করা হয়েছিল, কিন্তু এটা তো অনেক পুরাতন টেকনিক। এরপর রবিন তার চমক দেখায়। রবিন বলে এই লোকটা আজ থেকে 200 বছর আগে মারা গিয়েছিল। যখন সে মারা যায় তখন তার বয়স 30 থেকে 40 বছরের মধ্যেই হবে। সে যখন সমুদ্রে ট্রাভেল করেছিল তখন অসুস্থ হয় এবং মারা যায়। এরপর রবিন একটা ডায়েরি দেখে বলে এটার নাম তাহলে সেন্ট ব্রিস। এটা সেন্ট কিংডমের জাহাজ, যেটা সাউথ ব্লুর একটা রাজ্য। এটা আসলে 208 বছর আগে তার যাত্রা শুরু করেছিল। আর আমার ক্যালকুলেশনের মতে কমপক্ষে 200 বছর ধরে এটা আকাশে ভেসেছিল। জোর বলে শিপের মধ্যে আবার এরকম লোগো কে লাগায়? না বলে তুমি একটা মাথার খুলে দেখে এত কিছু কিভাবে বলতে পারো? রবিন বলে আমি যে আর্কিওলজিস্ট, যদিও ডেড বডি কিছু বলতে পারি না, কিন্তু সেটা অনেক ইনফরমেশন ধরে রাখি। আমরা যদি শিপটি আরো খোঁজাখুঁজি করি তাহলে অনেক কিছু জানতে পারবো। কিন্তু শিপ গেছে ডুবে আর লুফি খেতে থেকে পানি। উসব তাকে বাঁচিয়ে শিপে তুলে আনি। লুফি অনেক মহান একটা কাজ করে ফেলেছি। সে শিপ থেকে স্কাই আইল্যান্ডের নকশা খুঁজে বের করে এনেছি, কিন্তু সেখানে লেখা আছে স্কাই পিয়া। লুফি উসব আর সফা তো ড্যান্স করা শুরু করে দেয়। নাই বলে এটা তো ফেকও হতে পারে। এটা শুনে তারা নিরাশ হয়ে যায়। নাই বলে আমরা এখনো জানি না স্কাই আইল্যান্ড সত্যি আছে কিনা, আর থাকলেও সেখানে কিভাবে যেতে হবে সেটাও জানি না। এর জন্য আমাদেরকে শিপ থেকে আরো ইনফরমেশন কালেক্ট করতে হবে। উসব তিনটা স্যুট এনে দেয়। লুফি, জোরো আর সানজির স্যুট পরে নিচে নামে। নিচে অনেক ধরনের চেকিং রয়েছে। আমি বলে কোনো ব্যাপার না, তার নিশ্চিত বেঁচে ফিরবি। দূর থেকে অনেক মানুষের আওয়াজ আসতে থাকে। একটা বানর সিটি মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা শিপ আসে, যার সামনের অংশে একটা বানরের মূর্তি লাগানো আছে। বানরটি বলে আমার নাম হচ্ছে মাসিরা, এই অঞ্চলে যত শিপ আকাশ থেকে পড়ে সব আমার দখলে থাকে। তোমরা শিপ তোলার চেষ্টা করছো না তো? আমি বলে না, আমি আর উসাব থেকে কথায় কথায় বিজি রাখি। এদিকে নিচে লোভিরে বিভিন্ন জিনিস দেখতে থাকি। সানজি একটা মেয়ের ছবি দেখতে পায়। এই বান্দা যেখানেই যায় সেখানেই শুধু মেয়েই দেখি। জোরো একটা কঙ্কালের মাথায় লাগানো বললাম সরায়। লোফি একটা ট্রেজার বক্স দেখতে পায়। জোরো তালা ভেঙে সেটা খুলি, সেখানে শুধু একটা পালক রাখা আছে। অপরদিকে মাসিরার লোকেরা শিপ তোলার কাজে লেগে পড়ে। তারা শিপে বাতাস ভরে পানি সরিয়ে নেয়। এরপর মাসিরাও পানিতে জাম্প করে। একটা সিকিং থেকে খাওয়ার জন্য আসে। উল্টো মাসিরার পাঁচ খেয়ে সেটা পালিয়ে যায়। সে সোজা লফিদের ওখানে চলে আসে। লফি তো তার সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলে। লফি বলে তুমি তো বানরের মতো। এটা শুনে মাসিরা ব্লাশ করতে থাকে। এমন সময় কচ্ছপের মতো একটা বিশাল সিকিং পুরো শিপটি খেয়ে ফেলে। এরপর কচ্ছপটি উপরে উঠে আসি। সাইজ দেখো একবার এটার। এটার সামনে গোয়িং মেরিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। কচ্ছপটি আস্তে আস্তে চলতে থাকি। ফলে গোয়িং মেরি এবং মাসিরা শিপও তার সাথে চলা শুরু করে, কারণ দুইটা শিপে রশি দিয়ে ওই ডুবানো শিপের সাথে লাগানো ছিল। নামি বলে রশি কাটতে হবে, না হলে আমরাও কচ্ছপের সাথে পানিতে ডুবে যাব। উসব বলে কিন্তু লুফি, জোরো আর সানজি তো ওখানেই আছে। এর মানে কি কচ্ছপ তাদেরকে খেয়ে ফেলেছে? তারা প্যানিক করতে থাকে। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে যায়। নামি বলে তো তাড়াতাড়ি কিভাবে রাত হতে পারে, তারা কিছুই বুঝতে পারে না। তখনই জোরো লুফিকে শিপে ছুরি মারে। এরপর জোরো আর সানজিও শিপে উঠে। সানজি বলে নিচে একটা গরিলা দাপাদাপি শুরু করেছে, তাড়াতাড়ি এখান থেকে চলো। উসব বলে তোমরা কচ্ছপ থেকে কিভাবে বাঁচলে? জোরো আর সানজি দুজনেই বলে কোন কচ্ছপ? পিছনে ঘুরে তারা ওই বিশাল কচ্ছপটি দেখতে পায়। এমন সময় মাসিরাও পানি থেকে উঠে বলে আমার সম্পদ চুরি করার সাহস তোমাদেরকে কে দিয়েছে?
তার লোকেরা মাসিরাকে পিছনে দেখতে বলে। পিছনে যেটা দেখা যায় সেটা দেখে সবার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সেখানে বিশাল আকৃতির মানুষের ছায়া হাতে বল্লাম নিয়ে দাঁড়িয়ে আছে। এটার সাইজ এতটাই বিশাল যে পুরো সমুদ্রের গভীরতাও তার হাঁটু পর্যন্ত পৌঁছাতে পারেনি। একটা নয়, পাঁচটা এত বড় মানুষের ছায়া দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। তারা শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে প্যাডল চালিয়ে ওখান থেকে অনেক দূরে চলে আসে। মাসিরাও গোয়িং মেরিতেই থাকে। জোরু আর সানজি তাকে দূরে পাঠিয়ে দেয়। নাই বলে এসব কি হচ্ছে গ্র্যান্ড লাইনে। প্রথমে তো আকাশ থেকে শিপ পড়লো। লকপজ আকাশের দিকে টার্গেট করেছিল। এরপর বিশাল কচ্ছপ, হঠাৎ করে রাত হয়ে যাওয়া, এরপর আবার এত বড় আকৃতির মানুষ। এখন আমরা কোথায় যাব? বাই দ্য ওয়ে, লুফির ওই শিপ থেকে অনেক অকাজের জিনিস নিয়ে এসেছি। তার মধ্যে একটা অক্টোপাসও আছে। লুফি একটা পুরাতন আর্মার পরে চারদিকে ঘুরতে থাকে। নামি রেগে গিয়ে এগাছারেই সেটা ভেঙে ফেলি। এতে কিছুর ভিতরে রবিন একটা অনেক বড় কাজ করেছে। সে মাসিরার কাছ থেকে একটা ইটার্নাল পোস্ট চুরি করেছিল। সেটা জায়া নামের একটি আইল্যান্ডের রাস্তা নির্দেশ করেছে। লুফি বলে তাহলে চলো এখন জায়া আইল্যান্ডে। এরপর অনেক দূরে একটা আইল্যান্ড দেখানো হয়। সেখানে ক্যাপ্টেন বাগি আর তার টিম ক্যাপ্টেন জনের লুকানো গুপ্তধন খুঁজছি। কিছু খুঁজে না পেয়ে তারা শিপে উঠি। কাবাজি বলে মনে হয় আমরা ভুল আইল্যান্ডে চলে এসেছি। মজি বলে ক্যাপ্টেন, এখন মেইন চিন্তার বিষয় আছে স্ট্রে হ্যাটের বাউন্ডি বাড়তেই আছে। তারা তো গ্র্যান্ড লাইনে এসে অনেক বড় পাইরেট হয়ে গেছে। বাগি বলে হতে দাও, এখন সে অনেক নাম কামাক। যখন সে অনেক পপুলার হয়ে যাবে তখন তাকে হারিয়ে একেবারেই আমি পুরো দুনিয়ায় ছেয়ে যাব। কেমন লেগেছে আমার ধামাকাদার প্ল্যান? এরপর বলে চলো এই খুশিতে পার্টি করি। তখনই কোথা থেকে যেন এস বলে তোমরা কি লুফির কথা বলছো? বাগি বলে তুমি আবার কি, আর এখানে কি করছো? এস তার পরিচয় দেয়। কাবাজি বলে এটা তো ফায়ার ফিস্ট এস, হোয়াইট বিয়ার্ড পাইরেটসের সেকেন্ড ডিভিশন কমান্ডার। হোয়াইট বিয়ার্ডের নাম শুনে সবাই ভয় পেয়ে যায়। এরপরে সিনে এস খাবার খেতে থাকে। খেতে খেতেই সে ঘুমিয়ে পড়ে। মজি বলে এটাই সুযোগ তাকে মারার। আপনি যদি তাকে মারতে পারেন তাহলে অনেক পপুলার হয়ে যাবেন। স্টোয়ার্টের থেকে আপনার বাউন্ডি আরো বেশি হয়ে যাবে। বাগি বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন শোনো ভালো করে, যাই ঘটুক না কেন হোয়াইট বিয়ার্ডের সাথে কখনো পাঙ্গা নিও না। তার সাথে লড়াই করা মানে শ্মশান ঘাটে নিজেই পৌঁছে যাওয়া। হোয়াইট বিয়ার্ড হচ্ছে একজন মনস্টার। সে পাইরেট কিং গোল্ড রাজারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। এখন পুরো দুনিয়ার মধ্যে সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাইরেট এবং ওয়ান পিস পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি। আলবিদা বলে তুমি তো দেখছি তার বিষয়ে অনেক কিছু জানো। বাগি বলে কারণ অনেক আগে আমি তার সাথে মিলেছিলাম। এই বাগি ক্যারেক্টার আসলে অনেক কিছুই জানি। প্রথমত সে শ্যাংসের সাথে একই শিপে ছিল। দ্বিতীয়ত সে এর আগেও গ্র্যান্ড লাইনে এসেছিল। এবং থার্ড, সে হোয়াইট বিয়ার্ডের সাথেও মিলেছিল। এস বলে তুমি আমার বসকে চিনো? এটা তো অনেক ভালো হলো। বাগি বলে তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। এস বলে এতো ভেবে কি হবে, চলো পার্টি করি। এরপর তারা পার্টিতে মেতে যায়। এরপর দেখানো হয় মাসিরে কি সে দূরে তার শিপ দেখতে পায়, কিন্তু শিপটি আস্তে আস্তে দূরে যেতে থাকে। এদিকে গোয়িং মেরিতে সানজি অক্টোপাসটি ভেজে তাকুয়াকি তৈরি করেছে। লুফিরা সেটা খেতে থাকে। সানজি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে বলে এগুলো শুধু লেডিজের জন্য। লুফি, উসব আর সফা তার পেছনে পড়ে যায়। এরপর ওয়াইল্ড সেরি নামে একটি বারের সিন দেখানো হয়। সেখানে দুজন লোক জুয়া খেলতে থাকে। একজন সম্পূর্ণ টাকা পয়সা হেরে যায়। হেরে যাওয়া লোকটির নাম হচ্ছে বেলামি, আর জিতে যাওয়া লোকটির নাম হচ্ছে রশিও। রশিও যখন টাকাগুলো নিতে যায় তখন বেলামি তার হাত চেপে ধরে বলে তুমি চিটিং করে জিতেছো তাই না? রশিও বলে আমি আবার কখন চিটিং করলাম? বেলামি দূরে বসে থাকা একটি লোককে বলে সে চিটিং করেছিল, তুমি তো দেখেছো। লোকটি বলে হ্যাঁ সে চিটিং করেছিল, সে কিন্তু কিছু দেখেও নি, তবুও মিথ্যা বলছে। রশিও আর কোনো উপায় না দেখে বন্দুক বের করে, কিন্তু চালানোর আগেই বেলামি তাকে কিক মেরে ডাউন করে দেয়। এরপর গোয়িং মেরি সিন দেখানো হয়। সেখানে উসব দূরবীন দিয়ে আইল্যান্ড খুঁজতে থাকে। সফার 3টা সিগাল দেখছি। হঠাৎ করে সিগালগুলো শিপে এসে পড়ে। সেগুলোকে কেউ শুট করেছে। উসব বলে আমি তো কোনো বন্দুকের শব্দও শুনতে পাইনি। নামি বলে আমরা এখন আইল্যান্ডেই দেখতে পাচ্ছি না, আর এত দূর থেকে কেউ কিভাবে পাখি শুট করতে পারে? লুফি বলে কি যায় আসে, আমাদের মিটের ব্যবস্থা তো হয়ে গেল। কিন্তু আসলে একজন লোক পাখিগুলোকে শুট করি। সে একটা ঘরের ছাদে বসে থাকে। ভালো করে দেখো, এখান থেকে গোয়িং মেরি পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছে না। আর এত ছোট পাখির উপর নিশানা লাগাচ্ছে সে, মানে সে কোনো ছোট মোটো স্নাইপার নয়, এটা শিওর থাকো। এরপর একটা লোককে পিছন থেকে আরেকজন মাস্কুলার লোক বলে তুমি কি আমাকে চেনো? সামনে থাকা লোকটি বলে তোমাকে চিনে আমার কি ল্যাব? মাস্কুলার লোকটি বলে আমি হচ্ছে ফাইটিং চ্যাম্পিয়ন। সে ওই লোকটিকে ডাউন করে দেয়। আর একটি লোক বলে তুমি ভুল লোককে মেরেছো, এটা রশিও গ্যাং এর লোক, তার উপর 42 মিলিয়ন বের বাউন্টি আছে। এটা হচ্ছে ওই রশিও যে বেলামির হাতে মার খেয়ে নিচে পড়ে আছে। বেলামিও নিচে আসে। বাই দ্য ওয়ে, বেলামির উপর 55 মিলিয়ন বের বাউন্টি আছে। আর এটা নিয়ে তার অহংকার রাখার জায়গা নেই। এদিকে লুফিরাও শহরের পাশে নোঙর ফেলে। লুফি আর জোরো হাঁটা শুরু করে দেয়। এবার নামিও তাদের সাথে যায়। নামিকে যেতে থেকে সানজিও রেডি হয়ে যায়, কিন্তু উসব আর সফার তাকে আটকায়। সানজি বলে ঠিক আছে, তাহলে আমি শিপেই থাকবো, কারণ এখানে আছে রবিনসন। কিন্তু রবিনও শিপ ছেড়ে চলে গেছে। লুফিরা শহরের মধ্য দিয়ে হাঁটতে থাকে। নামি বলে তোমরা দুজন আমাকে কথা তাজো কোনো মারামারি করবে না, যদি করো তাহলে আমরা চলে যাবো এখান থেকে, আর স্কাই আইল্যান্ডে কখনোই যেতে পারবে না। লুফি বলে ঠিক আছে। তাদের সামনে একটা লোক ঘোড়া থেকে পড়ে যায়। লোকটি বলে আমাকে সাহায্য করো, আমি জন্মগত দুর্বল। জোরো আর লুফি থেকে ঘোড়ার পিঠে তুলে দেয়। লোকটি বলে ধন্যবাদ। এরপর সে ঘোড়াটিকে বলে চলো স্ট্রঙ্গার, কিন্তু ঘোড়াটিও মাটিতে পড়ে যায়। লুফিরা তাকেও তুলে দেয়।
লোকটি কিছু আপেল দেয় খাওয়ার জন্য। লুফি একটা আপেলে কামড় বসায়, তখনই পাশে একটি ধামাকা হয়। লোকজন বলে একটা অদ্ভুত লোকের দিয়ে আপেল খাওয়াতে এই ধামাকা হয়। নামি লুফিকে বলে এখনই বের করো, কিন্তু লুফি তো আগেই গেলে ফেলেছে। লোকটি বলে তোমার ভাগ্য ভালো ছেলে, নাহলে এতক্ষণে ফেটে যেত। তারা আবারও হাঁটা শুরু করে। রাস্তায় মাস্কুলার লোকটিকে দেখতে পায়। সে একটা ঘরের ছাদে উঠে বলে আমি হচ্ছি চ্যাম্পিয়ন। এখানে কি কোনো মাইকেলাল নেই যে আমার সাথে লড়াই করতে পারে? লুফিয়ার জোরে ফাইট করার জন্য পেছনে ঘুরি, কিন্তু নামির কারণে পারে না। এরপর তারা একটি সুন্দর জায়গায় ঢুকে পড়ে। নামি বলে এই শহরের মধ্যে এত সুন্দর জায়গাও আছে? তখন একটা লোক এসে বলে এটা প্রাইভেট জায়গা, পারমিশন ছাড়া এখানে ঢোকার অনুমতি নেই। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নাহলে ব্লামি সামা দেখলে অনেক প্রবলেম হবে। নামি বলে ব্লামি আবার কি? তখন একটা লোক আর একটা মহিলা সেখানে ঢুকে। লোকটির নাম আছে সার্কুইজ আর মহিলাটির নাম আছে লিলি। সার্কুইজ বলে এখানে ভিখারিদের ঢোকা নিষেধ। লুফি তাকে ইগনোর করে নামিকে বলে আমি কি তাকে মারতে পারি? সার্কুইজ বলে তুমি মারবে আমাকে? দিনে স্বপ্ন দেখা বন্ধ করো, যাও আগে কিছু খেয়ে মাসল টাসল ফুলিয়ে আসো, ভিখারি কোথাকার। সে কিছু টাকা তাদের সামনে ফেলে দেয়। লুফি তো টাকা নেওয়ার জন্য রেডি হয়, কিন্তু নামি তাকে থামায়। নামি নিজেকে অনেক অপমানিত মনে করে। সে লুফিকে টানতে টানতে নিয়ে যায়। লুফিরা চলে আসার পর তাদের আরো কিছু লোক লুফির পুরাতন ওয়ান্টেড পোস্টার নিয়ে কথা বলতে থাকে, যেখানে লুফির বাউন্ডারি 30 মিলিয়ন ছিল। এদিকে লুফির একটি বাড়ি আসে। বারটেন্ডার নামিকে জুস দেয় আর লুফিতে চেরি পাই দেয়। নামি বারটেন্ডারকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে লুফি আর একটা মোটা লোক একসাথে বলে চেরি পাইয়ের টেস্ট তো অনেক ভালো। এরপর দুইজন ড্রিঙ্ক করে। লুফি বলে এটার টেস্ট তো একদম খারাপ, আর লোকটা বলে অনেক ভালো। লোকটি লুফিকে বলে নিশ্চয়ই তোমার জিভার প্রবলেম আছে। লুফি বলে আমার নয়, তোমার মাথায় সমস্যা আছে। লুফি বারটেন্ডারকে বলে আমাকে 50টা মিড স্টেক দাও। লোকটি বলে আমাকে 51টা চেরি পাই দাও। লুফি বাড়িয়ে বলে আমাকে 52টা দাও। লোকটিও বাড়িয়ে বলে তাহলে আমাকে 53টা দাও। এভাবে বাড়াতে বাড়াতে তারা লড়াইয়ের পর্যায়ে চলে আসি। নামি লুফিকে থামতে বলে। লোকটি বলে তুমি কি পাইরেট? লুফি বলে অবশ্যই। লোকটি বলে কত বাউন্টি আছে তোমার উপর? লুফি বলে 30 মিলিয়ন। লুফিরা কিন্তু এখনো জানে না যে তাদের উপর নতুন বাউন্টি লাগানো হয়েছে। লোকটি বলে 30 মিলিয়ন হতেই পারে না, মিথ্যা বলার আর জায়গা পাও না। বারটেন্ডার লোকটি চেরি প্যাক করে দেয়, তাই সে ওখান থেকে চলে যায়। সে যখন যাচ্ছিল ঠিক সেই সময় বেলামিও বাড়ি ঢুকি। বেলামি এসে বলে তাহলে তুমি হচ্ছে স্ট্র হ্যাড লুফি, যার উপর 30 মিলিয়ন বের বাউন্টি আছে। সে এসে লুফির পাশে বসে। তার গ্যাংয়ের লোকরাও সেখানে চলে আসে, তাই লোকজন বার খালি করে দেয়। বেলামি লুফিকে বলে ড্রিঙ্ক করতে চাও? লুফি বলে ধন্যবাদ, তুমি তো অনেক ভালো মানুষ। লুফি তো ভালো মানেই ড্রিঙ্ক করতে থাকি। তখনই বেলামি জোরে লুফির মাথা টেবিলে মারি, ফলে টেবিলটি ভেঙে যায়। এটা দেখা মাত্রই জোরে যে কখন তার শট বেলামির গলার কাছে নিয়ে এসেছে সেটা কেউ জানে না। নামি তো জোরকে থামতে বলে, কিন্তু জোর বলে এখনো তার মাথা শরীরে লেগে আছে, কারণ আমার ক্যাপ্টেন এখনো পারমিশন দেয়নি। লুফি দাঁড়িয়ে বলে লড়াই করতে চাও নাকি? বেলামি বলে আমি তো টেস্ট করছিলাম যে তুমি সত্যি এতগুলো বেরির যোগ্য কিনা। নামি বারটেন্ডারকে বলে আমরা স্কাই আইল্যান্ডে যেতে চাই, তুমি কি এই বিষয়ে কিছু জানো? এটা শোনার পর সবাই যেভাবে মজা নেয়, নামি হয়তো জীবনে এত লজ্জা কখনো পাইনি। প্রসঙ্গক্রমে বলে দেয় এই শহরের নাম হচ্ছে মকটাউন। মানুষের মজা নেওয়াই হচ্ছে এদের স্বভাব। বেলামি হাসতে হাসতে বলে তোমরা এখনো এই ধরনের কথায় বিশ্বাস করো? কোন এরাই যে বাস করো সেটা তোমরাই জানো। সমুদ্রের আনইউজুয়াল কারেন্টের মধ্যে একটি হচ্ছে নক আপ স্ট্রিম। কোন জাহাজ যখন এটার কবজায় পড়ে তখন সেটা অনেক উপরে উঠে এবং নিচে এসে পড়ে। অনেক আগে নাবিকরা যখন নক আপ স্ট্রিম সম্পর্কে জানতো না, তারা মনে করতো আকাশের উপর নিশ্চয়ই কোনো আইল্যান্ড আছে। কতটা বোকা হলে মানুষ এরকমটা ভাবতে পারে। তোমাকে টেস্ট করার পর মনে হয়েছিল আমার ক্রুতে জয়েন করাবো, কিন্তু তুমি তো পুরাই গাধা। সোনার শহর, ইমারেল্টের শহর এবং ওয়ান পিস এসব শুধু মানুষের মিথ্যা স্বপ্ন। যারা এখন এসবে বিশ্বাস করে খোঁজার জন্য সমুদ্রে বের হয় তাদেরকে বোকা ছাড়া আর কিছু বলে না। সে লুফিকে 5 মিনিট ডাউন করে, এরপর তার পাশে গ্লাস ভেঙে ফেলে। তার লোকেরাও বোতল ছুঁড়ে মারতে থাকে। নামি বলে আমার প্রমিসের কথা ভুলে যাও, এখন তাদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু লুফি জোরুকে বলে তারা যাই বলুক না কেন তাদেরকে কিছু করবে না। তারা লুফি আর জোরুকে ইচ্ছা মতো মারে, গালি দেয়, কিন্তু তারা কিছুই বলে না। এসবের জন্য নামি নিজেকেই দায়ী মনে করে, কারণ সে লুফিকে দিয়ে প্রমিস করিয়েছিল যাতে লুফি কোনো মারামারি না করে। লজ্জায় সে লুফি আর জোরুকে নিয়ে বাইরে চলে আসে। ওই মোটা লোকটি বাইরে বসে চেরি পাই খেতে থাকে। সে বলে স্কাই আইল্যান্ড অবশ্যই এক্সিস্ট করে। নামি বলে তুমি তো ওই লোক যে কিছুক্ষণ আগে লুফির সাথে লড়াই করতে চাইছিলে। লোকটি বলে কেন রাগ করছো? তারা বলছে নতুন পাইরেট এরা বোকাদের দিয়ে শুরু হয়েছে। এটা এমন যুগ যেখানে পাইরেটদের কোনো স্বপ্ন নেই, কিন্তু শুনে রাখো মানুষের স্বপ্নের কোনো শেষ নেই। আশেপাশের লোকেরা তার কথায় হাসতে থাকে। লোকটি তাদেরকে ইগনোর করে বলে তারা চাইলে আমাদের উপর হাসতে পারে, কিন্তু যখন আমাদের স্বপ্ন অনেক বড় হয় তখন অনেক ফাইটকেই ইগনোর করতে হয়, তাই না? তুমি লড়াই না করেও এটা জিতে গেছো। লুফি শুধু দাঁড়িয়ে তার কথা শুনতে থাকে। তোমরা যদি এখনো বুঝতে না পারো তাহলে আমি বলছি শোনো। এপিসোড 4 যখন আমরা লুফির পাশ দেখেছিলাম তখন শ্যাংস একজন গুন্ডাকে ইগনোর করেছিল।
লুফি তখন অনেক ছোট ছিল তাই সে বুঝতে পারেনি, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে লড়াই করার যোগ্যই না তার সাথে লড়াই করার কোনো মানেই হয় না। তাই সে জোরুকেও মানা করেছিল। তোমরা শুধু শুধু নামিকে দোষ দিচ্ছিলে। মোটার লোকটি যেতে যেতে বলে, আমি আশা করছি তোমরা স্কাই আইল্যান্ডে পৌঁছাতে পারবে। সে কৃপি হাসি দিতে দিতে ওখান থেকে চলে যায়। এই লোকটিকে সেটা পরে জানতে পারবে। এদিকে উৎসব আর সফার শিপ ঠিক করতে থাকি। এক সময় উৎসবের আঙ্গুলে হাতুড়ি লেগে যায়। সানজি বলে, এভাবে জোড়াতালি লাগিয়ে আর কতদিন চলবে? আমাদেরকে একটা নতুন শিপ কেনা দরকার। উৎসব বলে, মাথা খারাপ নাকি? তুমি জানো এই শিপ আমাদেরকে কে দিয়েছে? সানজি বলে, হ্যাঁ হ্যাঁ, কতবার আর একই স্টোরি শুনতে হবে? কিন্তু শিপের দিকে তো একবার ভালো করে তাকাও, এটা আর বেশি দিন টিকবে না। উৎসব বলে, এজন্যই তো আমি এটা রিপেয়ার করছি। ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য করো। সানজি বলে, জোড়াতালি লাগানোকে রিপেয়ার বলে অপমান করছো? উৎসব আজব মতো ফেস করে বলে, চুপ করো। সফর বলে, এটা তো অনেক ফানি ফেস। এরপর তারা ওটা নিয়ে মজা করতে থাকি। লুফিরাও সেখানে চলে আসে। উৎসব বলে, তোমাদের এই অবস্থা কি করেছে? সানজি বলে, নামি-চান তুমি কি ঠিক আছো? নামির মুড অনেক খারাপ হয়ে আছে। নামি বলে, স্কাই আইল্যান্ড যাক জাহান্নামি, আমি আর কখনোই ওই নাম মুখে তুলবো না। তখনই রবিনও ফিরে আসে। রবিন বলে, আমি কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। সে একটা ম্যাপ লুফিকে দেয় যেখানে লেখা আছে জায়া আইল্যান্ড। রবিন বলে, এটা হচ্ছে মকটাউন। এর অপর সাইডে দেখো একটা ক্রস মার্ক লাগানো আছে। আমি শুনেছি সেখানে নাকি একজন মানুষ থাকে, নাম তার মনপ্লাং ক্রিকেট। সে স্বপ্নের কথা বলতো তাই তাকে এই শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। লুফি বলে, তাহলে চলো ওই লোকের কাছেই যাওয়া যাক। এরপর একটা শিপ দেখানো হয় যেটা সুপারসনিক সাউন্ড ওয়েভ ইউজ করে সমুদ্রের নিচে কোথায় কি আছে তার সন্ধান করেছে। শিপের ফ্ল্যাগে লেখা আছে মরিনো হিতু, যার সোজা বাংলা মানে হচ্ছে জঙ্গলি মানুষ। গোইংমেরও তাদের কাছাকাছি চলে আসে। এরপর তাদের বসকে দেখানো হয়, যার পেজ অনেকটা বানরের মতো। এর নাম হচ্ছে সোজো। লুফি বলে, এটা আবার কেমন অদ্ভুত ফেজওয়ালা মানুষ? সজল লোকেরা বলে, আমাদের বসের সাথে এইভাবে কথা বলার সাহস তোমাদেরকে কে দিয়েছে? বস একবার রেগে গেলে অবস্থা খারাপ করে দিবে। সজু বলে, তোমরা হয়তো আমাকে চিনো না, তবে এটা নিশ্চয়ই শুনে থাকবে যে ক্রোকোডাইল, যে 7 ওয়ালার্স এর মধ্যে একজন ছিল, সে হেরে গেছে। তার জায়গা নেওয়ার জন্য আমি রেডি আছি। লুফি বলে, তাহলে তুমি 7 ওয়ালার্স সাথে চাও? সজু বলে, এর থেকেও আশ্চর্যের কথা হচ্ছে আমি 25 বছর ধরে আমার চুল একবারও কাটিনি। লুফি বলে, আমার তো তোমাকে বোকা মনে হচ্ছে, সাইড দাও, আমাদেরকে কোথাও যেতে হবে। সজু বলে, এটা হচ্ছে আমার এলাকা, এখান দিয়ে যেতে হলে টোল দিতে হবে। উৎসব বলে, সে অনেকটা মাসিরার মতো কথা বলছে না? সজু বলে, কোথায় মাসিরা? লুফি বলে, আমরা তাকে কিং মেরে পানিতে ফেলে দিয়েছিলাম। সজু বলে, আমার ভাইয়ের প্রতিশোধ আমি নিবই। সে আল্ট্রা সাউন্ড ওয়েভ ছাড়তে থাকে, ফলে গোয়িংমের অবস্থা খারাপ হতে থাকে। এমনিতেই অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, তাই তারা তাড়াতাড়ি ওখান থেকে দূরে চলে আসে। এরপর একটা বারের সিন দেখানো হয়, সেখানে কিছু লোক মনপ্লান ক্রিকেট আর তার সোনার পাখির বিষয়ে কথা বলতে থাকে। আসলে এদের কাছ থেকে রবিন ইনফরমেশন পেয়েছিল। বেলামি সব শুনে বলে, আমাকেও তো বলো কোথায় আছে ওই বুড়া, তার খবর করে আসি।